ইতিহাসে জামাত ইসলামী যে এতগুলো আসন পেতে পারে সেটা আসলে আমার মনে হয় জামাত ইসলামী কল্পনা করেছিল কিনা 15 বছর আগেও সেটা আমরা জানি না। আপনার মন্তব্য শুনি। ধন্যবাদ আপনাকে, রনি ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতা। দেখেন, জামাত 68টা সিট একা পেয়েছে, এটা একটা অসাধারণ তাদের উন্নতি আমি বলবো। একবার স্বতন্ত্র তারা নিজেরা ইলেকশন করেছিল একটা, আর একবার 2টা, আর বিএনপির সাথে একসাথে বিএনপির সাপোর্ট নিয়ে 18টা, এই সর্বোচ্চ। এবারে কিন্তু তাদের অগ্রগতি অনেক অনেক। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ আছে, আপনারা হয়তো বিশ্বাসে নেবেন না, আমি বরাবর বলি যে জামাতের লোক অনেক দলেই গুপ্তভাবে আছে। বিএনপির ভিতরে কমপক্ষে 20% আছে, এই ভোটে তাদের ভোটে এগিয়ে গেছে। একটা কারণ। দুটো কারণ, তারা নমিনেশন অনেক আগে দিয়েছে, তারা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করতে পেরেছে অনেককে, আপনার নানান রকম চিকিৎসা টাকা পয়সা অনেক কিছু বিতরণ করে কনভিন্স করেছে অনেককে। গ্রামে 80% লোক গ্রামে বাস করে, সাধারণ নারীদেরকে কিন্তু তারা কনভিন্স করতে পারছে। কারণ জান্নাতের টিকিট দিয়ে একটা ভীতি আছে না, সবার ভিতরে আছে না। ধরেন আমাকে যদি কয় তুমি এই কাজ করছো তুমি জান্নাত পাবা না, প্রত্যেকটা ইসলাম ধর্ম যারা অনুসারী তারা তো সবাই জান্নাতে যাইতে চায়। কিছু ধরেন ইসলাম ধর্ম পালন করুক আর না করুক, আপনি যদি বুঝায় আমাকে বলেন, আমি যদি কনভিন্স হই জান্নাত পাবো না, তবে সেখান থেকে কিন্তু আমি অবশ্যই কিন্তু সরে যাওয়ার চেষ্টা করব, সেই কাজ করব না। তো এই জন্যে আমাদের গ্রামের দেশে অনেক সাধারণ নারী আছে। এই সাধারণ নারী, আমি ভোট দিতে গিয়েছি, আমি দেখছি যে অনেক সাধারণ নারী তারা কিন্তু যারা মোটিভেটেড হয়েছে, এবং বিশেষ করে জামাতের তো স্কুলিং আছে একেবারে শুরু থেকে উপর পর্যন্ত, এবং যারা জামাতের দীক্ষিত হয় তারা কিন্তু একদম মানসিক জগৎটা আলাদা হয়ে যায়। তারা পৃথিবীর অন্য কিছুকেই আর কোনো প্রগতির অংশ হিসেবে দেখে না। আমি এই জন্যই বলা হয় যে এটা অন্ধকার যুগে তারা প্রবেশ করে। আর যারা এই জামাতের ডাইরেক্ট কর্মীর বাইরে, যারা জামাতের যে আচরণগুলি হয়েছে, জান্নাতের টিকিট দেওয়া, এই বিকাশ নাম্বার নেওয়া, এনআইডি নাম্বার নেওয়া, এই যে অপপ্রচারগুলি, এবং অনেকগুলো আপনি দেখেন যে শরিয়া আইনটা কি, রাজনীতি পরিষ্কার না করা, এই কারণে জামাত থেকে কিন্তু বাঁচতে চেয়েছে একটা বিরাট অংশ। শেষের দিকে কিন্তু আপনি দেখে দেন যে অনেক আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বয়কট করেছে, তারপর কিছু আওয়ামী লীগ অনেক সিটে ইলেকশন গেছে, মাইনরিটি গেছে, সব শ্রেণী পেশার লোক কিন্তু তখন গেছে যে অন্তত পক্ষে এই জামাতের হাত থেকে বাঁচতে হবে। দেখেন, জামাতের আমির ছাড়া মাঝপথের এমপি নমিনেট অনেকের সাথে আমার কথাও হয়েছে, তারা কিন্তু সবাই বলছে শরিয়া আইন বাস্তবায়ন হবে। একমাত্র উপর থেকে তাহের সাহেব এবং জামাতের আমির বলেন নাই, তাহের সাহেবও বলছে কিন্তু ধাপে ধাপে শরিয়া আইন বাস্তবায়ন হবে। আবার ইতিমধ্যেই আপনার আফগানিস্তানের আমাদের এখান থেকে 11 দলের বড় একটা নেতা ভিজিট করে আসছে, আবার আফগানিস্তানেরও 2 নেতা এসে বাংলাদেশ ভিজিট করছে। তখন স্বাভাবিকভাবে মিলানো হয়েছে যে আমরা বোধহয় জামাত ক্ষমতায় আসলে আমরা আফগানের দিকে, আফগানের দর্শনে আমরা বোধহয় দীক্ষিত হব। কারণ হচ্ছে যে আগে কিন্তু স্লোগান হতো আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এখন অবশ্য হয় না, আগে হয়েছে। তারপরে সেই জায়গা থেকে আমি যদি প্রশ্ন করি আপনাকে, যে আসনের দিক থেকে 68টি আসন পেয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় তো আসলে অনেক ভোট পেয়েছে, যেটা আসলে অকল্পনীয়। জামাত ইসলামী যেভাবে আমরা দেখলাম যে বেশ কয়েকটা জায়গায় বিএনপির প্রার্থীকে পরাজিতও করে দিয়েছে, যারা আসলে পরাজিত হওয়ার কথা না। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানুষ কি তাহলে তাদের যে ন্যারেশন, সেই ন্যারেশনে আসলে ভুলে যাচ্ছে কিনা? না, দেখেন, ইলেকশনের আগে আপনি খেয়াল করে দেখেন অনেক টাকা পয়সা বিতরণ হয়েছে। ঢাকা শহরে হকারদেরকে পর্যন্ত টাকা দিছে, আপনার টেবিলেও কথা বলে গেছে, সে টাকা দিছে, তারপরে তার ব্যাখ্যা সে দিছে। তো টাকা পয়সা বিতরণ, টাকা পাইলে বাঙালি যারা সাধারণ লোক তারা মনে করে টাকা দেওয়া যে অপরাধ, এটা ভাবে না, কিন্তু টাকা দিছি আমি ভোট দেব না, এটা অপরাধ। সুতরাং এই কারণেও ভোট পাইছে। তারপরে ধরেন অনেকেই বলে, দেখছি ন্যারেটিভ তৈরি করেছে, আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকে দেখেছি, একটু জামাতকে দেখি, তারা তো একটা সৎ লোকের লেবাস তো ধরছে। এটা মানুষ কিন্তু, সাধারণ মানুষ অনেকেই কনফিউজ হয়েছে, সচেতন লোক হয় নাই, কিন্তু সাধারণ মানুষ গ্রামগঞ্জে ধরেন অনেক নারী আছে যারা ধরেন ওই পাকঘর আর ঘর ছাড়া খুব একটা আলো বাতাসও দেখে না, সেও মনে করে যে প্রার্থীর কাছে টাকা নেওয়া তার অধিকার, এটা যে চাঁদাবাজি সে কিন্তু বোঝে না। কিন্তু জামাত তো ঘরে ঘরে টাকা পৌঁছাইছে, ঘরে ঘরে চিকিৎসা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই কারণে ভোট বাড়ছে হয়তো। আর তারা ধরেন বিএনপি তো ইশতেহার দেওয়ার আগ মুহূর্তে
আপনার নমিনেশন দিছে, আর ওরা তো সব জায়গায় কাজ করা শেষ করে দিছে এইভাবে নানানভাবে। ছোট ছোট কোরআন শরীফ দেখে তওবা করাইছে, শিশুর মাথায় তার সন্তানের হাতে মাথার তওবা করাইছে যে আপনি ভোট দিবেন, বলেন দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাত পাবেন। এইসব যে মানুষ অনেক সময় প্রলুব্ধ করা হয়েছে, এইসব কারণে ভোট বেরিয়েছে, কিন্তু আসলে বাস্তবে তা না। এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছিলেন বিএনপির জন্য চ্যালেঞ্জ, আমি সেই জায়গাটা আপনার কাছে আসি, একটু বিএনপির জন্য কি কি চ্যালেঞ্জ সেটা আমি শুনবো। আমি একটু এই যে ভোটাররা যে মেসেজটা দিল সেই মেসেজটাকে আমরা কিভাবে রিড করবো, রেজাউল করিম রানী, আমি আপনার কাছে একটু শুনবো। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন গণতন্ত্রকে বিজয়ী করার জন্য এবং বাংলাদেশকে বিজয়ী করার জন্য। এই নির্বাচনটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, আমরা বহুবার আলোচনা করেছি এবং অবশেষে বাংলাদেশ বিজয়ী হয়েছে। এবং জামাতের আমির যেটা বলছেন যে আধুনিক বাংলাদেশে জামাত ইসলামী শক্তিশালী বিরোধী দলের অবস্থানে আছে, তার মানে অলরেডি তারা তাদের রেজাল্ট মেনে নিয়েছে, পরাজয় মেনে নিয়েছে। এবং এই পরাজয়টা কেন? এই পরাজয়টা হলো এই নির্বাচনটা আসে কিসের মধ্যে ছিল? আমরা কার্যত দেখতে পাচ্ছি বিএনপি বনাম জামাত, কিন্তু আমরা ছোটবেলায় বলছিলাম যে বিএনপি কোনোদিনও জামাতকে বিরোধী দলের মর্যাদা দিবে না। কারণ হলো জামাত একটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, দুইটা রাজনীতি আলাদা। এবং বিএনপির দুর্ভাগা দল, সে কোনোদিনও প্রপার বিরোধী দল পায়নি। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আরেক আওয়ামী লীগ জামাত রূপে এখন বিরোধী দল হিসেবে হাজির হয়েছে, আনফরচুনেট। ফলে এই নির্বাচনটা হয়েছে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন। সহজ কথায় বললে আই হ্যাভ এ প্ল্যান ভার্সেস উই হ্যাভ এ প্রোপাগান্ডা, এই দুইটার মধ্যে এই যে আজিজ ভাই প্রোপাগান্ডা নানা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করছে, এখানে আমি আর গেলাম না। সেখানে বাংলাদেশের জনগণ প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নটা এখন যারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তাদের জন্য চ্যালেঞ্জ, মানে বিএনপির জন্য চ্যালেঞ্জ। ফলে এই যে তাবৎ ফেসবুকে সরকার গঠন তারা যে সকাল বিকাল করছে এবং আমাদের নিয়ে যে অকথ্য গালিগালাজ করছে, আমার নামে লক্ষ লক্ষ ফটো কাট, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম, হ্যাঁ এক ধারা শুরু হইতো, রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে আরেক স্রোত শুরু হইতো, এইভাবে চলছে। তো আমি মনে করি তাদের এই ধারা যদি তারা অব্যাহত রাখে, তারা সিট ভোট যাই পাক, ভালো মন্দ সেই আলাপের বাইরে, তাদের অধপতন। আপনি যেটা বলছেন তারা সিট বেশি পেয়েছে, তারপর অনেক ভোট পেয়েছে, তারা তো সরকার গঠন করছে সকাল বিকাল, এই পরিণতি কেন? তাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হতাশাজনক পরিণতি তাদের এটা। তারপরে নির্বাচনের ফলাফল নিয়ে তারা যে অভিযোগ করছে, আমি নিজে ঢাকা 16 আসনে আপনার ভোট এই যে দিয়েছি। সরকার গঠন করেছে সকাল বিকাল আপনি বলছেন, অর্থাৎ আপনি অনলাইনে তাদের যে হাইপটা তোলা হয়েছে সেটার কথা বলছেন, অনলাইনের এই হাইপ কি কোনো ভূমিকা রেখেছে কিনা তাদের ভোট ভূমিকা পাওয়ার রেখেছে, ক্ষেত্রে? তাদের অধপতনে, তাদের ধ্বংসের ভূমিকা রেখেছে এবং আগামীতে রাখবে, সে ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এখানে একটা রেজাল্ট ভোট কেমন হলো সেটা আমি যতটুকু দেখেছি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে সেটা বলি। আমার নিজের কেন্দ্র, মানে এলাকা, আমার বসবাসকারী এরিয়া ঢাকা 16, যেখান থেকে আমিনুল হক প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির পক্ষ থেকে এবং কর্নেল বাতেন প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত ইসলামের পক্ষ থেকে। কর্নেল মানে আমিনুল হক দীর্ঘদিন ধরে এখানে কাজ করে, মানে নমিনেশন পাওয়ার আগের থেকে, এবং খুবই পরিচিত লোক, পরিশ্রমী লোক, পুরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাধিকবার রক্তাক্ত হয়েছে উনি, সেই ছবি আমরা দেখেছি। এবং তার জনপ্রিয়তা শুধু বিএনপির প্রার্থী হিসেবে না, ব্যক্তি আমিনুল হিসাবে অতুলনীয়। সেখানে কর্নেল বাতেন যিনি নেতা, উনি নমিনেশন পাওয়ার পরে আমরা চিনছি, হ্যাঁ, পোস্টার দেখে। ওনার ছেলেও চিনে না ঠিক মতো উনি নেতা কিনা, হয়তো আব্বা হিসাবেই চিনে কর্নেল বাতেনকে। সেই লোক 3000 ভোট, 3500 ভোট বেশি পেয়ে জিতে গেছে আমিনুল হকের সাথে। অ্যাবসার্ড। এলাকার একটা লোক এটা বিশ্বাস করে না, ঢাকা 16 কোনো বাসিন্দা এটা বিশ্বাস করে না। বললাম তো, কর্নেল বাতেন সাহেব অত্যন্ত ভদ্রলোক, আমার অত্যন্ত পছন্দের লোক মানুষ হিসাবে, কিন্তু উনি যে নেতা এটা ওনার ছেলে জানে কিনা আমার সন্দেহ আছে। ওনার ছেলে বাসায় কিনা আব্বা হিসাবে, এরকম একটা লোক আপনার আমিনুল হকের সাথে বিপুল ভোটে জয়ী। ঢাকা 11 কাইয়ুম কমিশনার, মানে ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা শহরে ধানের শীষ হেরে যাবে এত দুর্দিন বিএনপির এখনো আসেনি। ফলে এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ব্যাপারে আমি অন্তত ঢাকা 16 ব্যাপারে, আমিনুল হকের ব্যাপারে আমি নিশ্চিত, এবং আমিনুল হক নিজে যেটা বলছে, উনি তো বাকরুদ্ধ। আবার আমি কেন্দ্রগুলো 12টা থেকে আমি মোটামুটি পরে টেলিভিশনে চলে গেছিলাম, আমি নিজে ভোট দিয়ে, তারপরে আমি আরো কয়েকটা কেন্দ্র ভিজিট করে যে পরিমাণ ভোটের সারি দেখেছি, আমি যেহেতু দীর্ঘদিন ওই এলাকায় থাকি, যেভাবে দেখেছি এই রেজাল্ট কোনোভাবে হইতে পারে না। এবং আমি আসার পথে জামাতের আমির যে এলাকা থেকে নির্বাচন করেছে, ভোটের আগে যেখানে আপনার প্রিয় ব্যারিস্টার শাহরিয়ার যেখানে টাকা বিলাইছে, হ্যাঁ, তো সেখানে সেই আসনে জামাতের আমিরের আমি যে চিত্র দেখছি, ধানের শীষের সমর্থকদের জোয়ার দেখছি, সেখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা, সেখানে সে 20,000 ভোটে জিতে কেমনে? কোনোভাবে এটা হতে পারে না। ফলে এগুলো শুনি আবার উল্টা অভিযোগ আছে, দেখেন একটু নিরপেক্ষতা বজায় রাখি, উল্টা অভিযোগ আছে মোহাম্মদপুরে ববি হাজ্জাজের বিজয় নিয়ে তাদের আপত্তি আছে, ওকে তদন্ত করেন, উল্টাটাও আছে। আচ্ছা, ঢাকা 12 কথা, এখানে ধানের শীষ ছিল না, দুই বিরোধী পার্টি হিউজ ভোট কাটছে, মাঝখান দিয়ে আমাদের পার্টি বের হয়ে গেছে, এইটা লজিক্যাল, মানতে পারি, এখানে জামাত বিজয়ী হইতে পারে।
কিন্তু এই কথাটা একটু উল্লেখ করতে চাই যে আমরা এরকমটা শুনতে পাই যে সরকারের পক্ষ থেকে চাওয়া ছিল কোন প্রার্থীকে বিজয়ী দলীয় প্রধান দলীয় প্রধান বনশ্রীতে আমি বাস করি, নাহিদ এখানে দাঁড়াইছে, আমার বাসার আশেপাশে আমাকে সবাই চেনে, একটি লোক বলে না যে সে জেতার সম্ভাবনা ছিল, একটি লোক আমি পাইনি, কিন্তু জিতে গেছে। এবং অনেক কিভাবে জিতছে এটাও তাদের ফলে এই যে জিতলো তারা এবং যেটা তারা যে এখন এমপি হিসেবে শপথ নেবে তারা তো জানে ঘটনা কি, আর এলাকাবাসী তো জানে। তো এলাকাবাসী যখন তাদেরকে বিশ্বাস করবে না, তাহলে তাদের রাজনীতি বলে আর কিছু থাকবে? তাদের ভবিষ্যৎ বলে কিছু থাকবে? থাকবে না। তো এই প্রতারণা করতে হয় না, এটা হাসিনা দেখাইছে এই প্রতারণার শাস্তি কি হয়। ববিহাজ্জাজি করুক, নাহিদ ইসলামী করুক বা জামাতের আমিরি করুক, যেই করুক, এই প্রতারণার পরিণতি ভয়ঙ্কর হয়। এটা হাসিনার উদাহরণ। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট যেটা ছেড়ে গেছিলাম, এটা একটু কই। সেটা হলো এখন তারা এই যে ন্যারেটিভ পলিটিক্স করলো, কইরা যে তারা এই যে পরিণতি ডাইকা নিয়ে আসলো, তারা তো সরকার গঠন করার কথা, তাদের ক্যাবিনেট ঠিক করা, সকাল বিকাল শুধু ফেসবুকে গঠন করছে তা না, তারা তো আপনার প্র্যাকটিক্যালি গঠন করে ফেলার কথা। ঢাকায় একটা সিটও দিবে না, এটা বলে নাই আপনার? বলছে প্রশ্নবিদ্ধ ডাক্তার, ঢাকা 17 আসনের। তো যাই হোক, সেইখানে তারা এই রেজাল্ট, এটা তো শকিং তাদের জন্য। আপনি বলতেছেন ভোট বাড়ছে, সিট বাড়ছে, এই রেজাল্ট কেন হইল এবং আগামীতে কি হবে? দেখেন, জামাত ইসলাম এরকমই ছিল না, এবং এই রেজাল্টের পরে বা এই নির্বাচনে হেরে যাওয়ার মধ্য দিয়ে আমি যেটা আগে বললাম প্রোপাগান্ডার পরাজয় হয়েছে। এই প্রোপাগান্ডার পরাজয়ের মধ্যে জামাতের ক্ষতিটা কি হয়েছে? হ্যাঁ, অনেক বেশি আসন পাইছে, অনেক বেশি ভোট পাইছে, এই আত্মতুষ্টিতে যদি জামাত থাকে তাহলে এটা আরেকটা সুইসাইডাল অ্যাটেম্প হবে তাদের জন্য। বিজয় হয়েছে এটা নিয়ে তেমন কথার দরকার নেই, সে কিমনে সরকার চালায়, তারপরে আমরা সাই দিয়া ধরবো, তারা দেখবো, সমালোচনা করবো। এই পার্টটা আলোচনা করি। সেটা হলো জামাত ইসলামের স্ট্যান্ডার্ড সবসময় এরকম ছিল না। সেই বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল সেটা। কিন্তু দল হিসাবে গত ধরেন মানে 71-এর পর, 71-এ তাদের একটা বিরাট ব্লান্ডার ছিল, তারা একটা মানে রীতিমতো একটা মানে নেশন মানে জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এরপরে তারা সেটা রিকভার করার চেষ্টা করার পর থেকে ধরেন ইভেন নিজামী সাহেবের আমল থেকে যদি আপনি ধরেন, তাদের মজলিসে শোরার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ছিল। এবং আপনার একটা জিনিস শুনলে অবাক হবেন, এখান থেকে আপনার কামাল উদ্দিন জাফরি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আলেম এবং অনেকের পছন্দের আলেম, এবং মাওলানা আবুল কালাম আজাদ, এই দুইজনকে মজলিসে শোরা থেকে বহিষ্কার করা হয়েছিল ব্যক্তিগত নৈতিক স্থলনের অভিযোগে। কামাল উদ্দিন জাফরির স্থলনটা কি ছিল? উনি একটা ইসলামী ইন্স্যুরেন্সের ডিরেক্টর পদ নিয়েছিলেন। ইসলামী ইন্স্যুরেন্স জায়েজ কিনা এই বিষয়টা তখনও সুরাহা হয়নি, সুরা হওয়ার আগেই উনি একটা পদ নিয়ে নিছিল, বহিষ্কার। আর মাওলানা আবুল কালাম আজাদের একটা ব্যক্তিগত ব্যাপার ছিল, ত্রুটি ছিল, বহিষ্কার। তো এরকম একটা স্ট্যান্ডার্ড তারা একসময় ফলো করছে। সেই দল তার সমালোচনা করলে যেভাবে চরিত্র হনন করে, সকাল বিকাল যেভাবে সে মিথ্যা কথা বলে, যেভাবে ন্যারেটিভ পলিটিক্স করে, এখনো সে চালাই যাচ্ছে। এই জায়গায় কিভাবে আসলো এটা সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার। এটা তো এমনি হুট করে আসার কথা না। এখন তাদেরকে প্রশ্ন করলে তারা বলে না, এগুলো তো আমরা কিছু জানি না, বট বাহিনী তো আমরা চালাই না। এটা বট বাহিনীর কমান্ডার তাহলে কি আকাশ থেকে আসছে? বট বাহিনীর কমান্ডার এটাকে সাদের দেশ থেকে তো চালায় না কেউ, তাহলে কে চালায়? এটা নিশ্চয়ই আপনার পার্টির সিদ্ধান্ত না হলে তো এটা হইতে পারে না, হলে তো আপনি থামাইতেন। হ্যাঁ, এখন এটা হারার পরে এটা অন্য স্কেল, অন্য লেভেলে আবার আপনারা শুরু করতে যাচ্ছেন। ওকে, আমরা যখন ইলেকশন নিয়ে কথা বলছি, আমি বলি তাহলে এই যে তারা এই যে ন্যারেটিভ পলিটিক্স, এই স্বভাব যে আয়ত্ত করলো, এইটা আমি মনে করি এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এটা হুট করে প্রতিযোগিতা করতে করতে আজকে এই জায়গায় আসছে তা না। আমি মনে করি এটা এই সিনিয়র নেতাকর্মীদেরকে যখন শেখ হাসিনা বিচারিক ট্রায়ালে হত্যা করলো, এরপরে তারা এই যে গুপ্ততার দিকে হাঁটলো, এটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু হাঁটছে। হুট করে একদিন মনে হলো আমরা গুপ্ত হবে থাকবো তা না, এটার জন্য তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত গুপ্ততার মধ্য দিয়ে তারা যে নৈতিক স্থলন থেকে মানে আসলো অ্যাকর্ডিং টু তাদের নৈতিকতার লেভেল থেকে, হ্যাঁ, এটা সিদ্ধান্ত, এইটার কারণে তারা এই মুনাফিকিটাকে একটা ট্রেডমার্ক হিসাবে এইটাই তাদের এটা পলিটিক্যাল কৌশল আকারে এটা গ্রহণ করে নিয়ে এটা করে। এই কারণে তারা যখন মিথ্যার কথাটা বলে খুব কনফিডেন্সের সাথে বলে। সো আপনি এখানে দু একটা আসনের উদাহরণ দিলেন, পাশাপাশি এর বাইরেও, ঢাকার বাইরেও কিছু কিছু আসন, যেমন খুলনা বিভাগে 36টি সংসদীয় আসনের মধ্যে মাত্র 11টিতে জয় পেয়েছে বিএনপি। এটা আসলে কেন হয়েছে? কয়েকজন অনেকেই এর নেপথ্যে বেশ কিছু কারণ উল্লেখ করছে, আমি একটু আপনার মন্তব্য শুনবো। ইমেজ খুলনা এবং রাজশাহী বিভাগ এবং রংপুর, এটা কিন্তু আমাদের অনগ্রসর, অর্থাৎ শিক্ষার হার কিন্তু কম। এক, দুই হলো সাতক্ষীরা বেলটা, সাতক্ষীরা জেলাটা বিশেষ করে জামাত অধ্যুষিত। হ্যাঁ, খুলনাটা হচ্ছে বিএনপির জায়গা, সেখানে বিএনপি হেরে গেছে, এটা বর্ডারিং এরিয়া। এখন কি ঘটছে আমি জানি না, এখানে ওই প্রোপাগান্ডা এবং ম্যান টু ম্যান ওয়ার্ক করা, টাকা পয়সা দেওয়া, জান্নাত কনফার্ম করা ইত্যাদি ইত্যাদি। মনোনয়ন বঞ্চিতরা কি কোনো রকম রোল প্লে করতে পারে? সব জায়গায় তো ধরেন অনেক জায়গায় প্রায় 69 জন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। এইসব জায়গার অর্ধেক জায়গায় কিন্তু বিএনপির প্রার্থী ফেল করছে, কারণ ভোট ভাগাভাগি হয়েছে।
মাঝখান দিয়ে জামাত বেরিয়ে গেছে। এরকম তো খুলনায় ছিল, এটা খুলনা বেল্টে ছিল, ডিভিশনে বেশি ছিল। আপনার ধরেন আমাদের যদি বলি আমাদের সাথিয়া সিটে, আমি বলবো যে আমাদের প্রার্থী যেটা দেওয়া হয়েছে সেটা খুবই দুর্বল প্রার্থী, হেরে গেছে। তো প্রার্থী এটা আপনি কিন্তু আগেও বলছিলেন, ইলেকশনের আগে আজিবের সাথে আমার অনেক আলাপ হয়েছিল, উনি বলছিলেন হাইরা যাবে, আমি চোখে লেখা রাখি বলছিলাম। কারণ হচ্ছে প্রত্যেকটা সিটে অর্ধেক ভোটও পায়নি, এরকম হয়েছে। তারপর তারা অভিযোগ করছে যে এখানে ভোট ইয়ে করে আনছে, স্থানান্তর করে আনছে। এটা তো যারা তাদের ভাষায় শহীদের ছেলে টেলে দাঁড়াইছে, সেখানে তো তারা পাশ করাতে চাইবে, সেইভাবে তো প্রার্থী লাগবে। তো এটা সার্বজনীন ভোট যেখানে হয় নাই, সেখানে কিন্তু ফেল করে গেছে। ওকে, আমরা পরিবর্তনের যে কথাটা বলছিলাম যে কালো টাকার ব্যবহার আমরা দেখতে চাই না, কিন্তু এবারও আমরা নির্বাচনের সময় অভিযোগ নানা জায়গা থেকে শুনলাম, এমনকি টাকা সহ ধরা হলো, গ্রেফতার হলো, সেরকম ঘটনা আমরা দেখলাম। প্রথমে শুনলাম 50 লাখ, সেটাকে গিয়ে দেখলাম শেষ পর্যন্ত 74 লাখ টাকা। এই বিষয়গুলো আমরা কি করে আসলে নিরসন সম্ভব, এবং টাকার সোর্স নিয়ে আমরা অনেক সময় শুনি বিদেশ থেকে টাকা পয়সা আসে, তো এগুলো আমরা কি করে জানতে পারি, আপনার কাছে কি মনে হয়? এবার শোনা গেছে যে জামাতের ফান্ড বাইরের থেকে আসছে, কারণ এটা তো একটা আন্তর্জাতিক সংগঠন। নিবন্ধন পাওয়ার জন্য এটার নাম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আসলে তো জামাত ইসলাম বাংলাদেশ ছিল, এবং জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, জামাত ইসলাম তুরস্ক ইত্যাদি ইত্যাদির নাম। আর এটার কাজটা হচ্ছে গুপ্ত এবং এনজিও টাইপ, মিশনারিজ ওয়ার্ক করে, দেন না ম্যান টু ম্যান, যে যাতে সন্তুষ্ট তাই করে। এখানে এটা তো রাজনীতিটা এক ধরনের ব্রাইব করে, আপনার ঘুষ দিয়ে রাজনীতি করা। তো এটাতে তো আমি বলবো ডিপলিটিসাইজেশন হয়। আর যে রাজনীতি, যে দল গুপ্ত রাজনীতি করে, তাহলে তাকে তো গণতান্ত্রিক রাজনীতিতে আসতে দেওয়া উচিত না। যেমন ধরেন হিল ট্যাক্সে নাথান বোম একটা অংশের স্বাধীনতা চায়, তাকে তাহলে পারমিশন দেন, সেও গোপন রাজনীতি করে। ওখানে তো অনেকগুলো প্রায় 50টা জাতিগোষ্ঠী আছে, এর ভিতরে ধরেন ইয়ে আছে, হরকাতুল জিহাদ আছে, জেএমবি আছে, অনেক আছে, এরাও তো গুপ্ত রাজনীতি করে, তাহলে এদেরকে সব দেন। যত এটা তো হয় না। গণতান্ত্রিক রাজনীতিতে যারা ওপেন রাজনীতি করবে না, গণতন্ত্র মানেই জামাত ইসলাম তো গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে না, তাদের পলিসি তাই। সুতরাং এই রাজনীতি এটা তো আবার ধর্মভিত্তিক, যদি ধর্ম যার যার দেশ সবার, এটা তো সিদ্ধান্ত নিতে হবে, এটা তো ক্রুশিয়াল। ধরেন আমাদের দেশের জন্য যেখানে 92% মুসলমান, ধর্মভিত্তিক রাজনীতি সারা বিশ্বেই আছে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি কেউ করে না। কিন্তু জামাত ইসলাম, আমাদের দেশে বেশ কয়েকটা দল আছে যারা ইসলামকে নিয়ে কিন্তু রাজনীতি করে, সেখানেই হচ্ছে অন্তরায়, সেখানেই সমস্যা। কারণ জান্নাত আপনারা দেখেন, যারা এই যে সংসদে গেছে, বেশ কয়েকজন এরকম গেছে। কিন্তু এবার তো খুব অস্থির সংসদ হবে, খুবই অস্থির সংসদ হবে, খুবই অস্থির সংসদ হবে মনে হচ্ছে। আচ্ছা, আমি একটু শুনি। আমরা জানি যে আগামীকাল বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি জামাত ইসলামের আমির এবং এনসিপি প্রধান নাহিদ ইসলামের সাথে তিনি তাদের বাসায় যাবেন, সেটা তিনি আমরা জানলাম। কিভাবে দেখছেন আপনি রিজাল্ট করিমরা নিয়ে? আসলে এই ট্রেন্ডটা তো নেই আমাদের এখানে। হ্যাঁ, এটা খুবই ভালো যাবে, এটা অনুমানই করা যাচ্ছিল, যাওয়াটাই স্বাভাবিক। এটা ওরকম বিগ নিউজ। তারেক রহমান দেখেন, মানে এখানে বিএনপির জন্য, বিএনপি একটা দুর্ভাগ্য দল, ইন এ সেন্স সে প্রপার বিরোধী দল পাইল না জীবনে, যে কারণে তার নিজের রাজনীতিটাও ভালো হইল না। এই আরেক কপালে এখন আওয়ামী লীগ জুটছে, যেটা এর আগে বলতেছিলাম, এটা একটু বইলে তারপরে আপনার দিকে আসি। সেটা হলো যে এই যে মানে আপনার বিরোধী দল হিসেবে বিএনপি যাদেরকে পাইল, এরা যে এইরকম একটা মিথ্যা কথা বলে, এইভাবে বলে একদম সংঘবদ্ধভাবে, সেই মিথ্যা বলে, এটা সমস্যা না। মিথ্যার পরিণতি যেরকম হয় এটা হয়, এই রেজাল্টও একটা তার উদাহরণ। এবং তারা এই মিথ্যা প্রতিষ্ঠার জন্য মিথ্যা রেফারেন্স দেয়, সেটাও বড় সমস্যা না। কিন্তু তারা মনে করে এই মিথ্যা বলা, মিথ্যা রেফারেন্স দিয়ে মিথ্যা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই পুরা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়তেছে। দ্যাট ইজ ডেঞ্জারাস ফেনোমেনা। এইভাবেই ফ্যাসিবাদ রাইজ করে। বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে মিথ্যা জিনিস বিশ্বাস করা ভয়ঙ্কর। এই কথাটা কমপক্ষে 1000 বার বলছি আমি হাসিনার পতনের পর থেকে এই পর্যন্ত। তার পরিণতি আপনি দেখেন, একটা ইসলামী দলের অনুসারীরা কিভাবে এইভাবে গালাগালিজ করতে পারে মানুষকে, কিভাবে এইভাবে মিথ্যা রটাইতে পারে, কিভাবে এটা। এখন দেখেন, এই যে আজিজ ভাই গুপ্ত রাজনীতির কথা বললো, এটা তো জায়নিস্ট প্রকল্প। গুপ্ত রাজনীতির ফলে একটা হিটলারের জন্ম হয়েছিল, একটা ক্লিনজিং এর রাজনীতি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেছি। এটাও ব্যাখ্যা আমি বহুবার দিছি। সেই কথা দিল, তারা তো শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে না, তারা যেটা করে এটার বলতে বট পলিটিক্স, বট আইডি। এই যে একটা ইসলামী দল হয়ে তারা বট আইডি দের মিথ্যাচার গালাগালি কিভাবে করে মানুষকে, কোন আকীদার মধ্যে পড়ে, কোন এথিক্সের মধ্যে পড়ে। এনসিপি সেটা বুঝতে পারলাম। এখন এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কি দেখেন? এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, মানে রাজনীতির ভবিষ্যৎ যখন যারা পাবলিকের সাথে প্রতারণা করছে, এই কথা বললিয়া যে যাদের ইতিহাসের দায় আছে তাদের সাথে কোনো জোট না, এই কথা বললে তারা যখন এই জোটে চলে গেছে, এবং জোটে থাকার মধ্যে দিয়ে তাদের নেতাকর্মীরা আইসা টক শোতে বসে বসে যখন জামাতকে নগ্নভাবে ডিফেন্ড করছে, আমাদেরকে বিব্রত করছে, অপমানিত করছে, আমাদেরকে নানাভাবে ট্রিগার করছে, তার মধ্যে দিয়ে এনসিপির ভবিষ্যৎ
আপনার 0 থেকে মাইনাসের দিকে গেছে, 0 থেকে মানে -0 দিকে গেছে, আরো যদি কিছু থাকে। এনসিপির রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। এখানে কেন ভবিষ্যৎ নাই আমি আপনাকে বলি। পলিটিক্সটা ডিপেন্ড করে, পলিটিক্স দেখেন, পলিটিক্স একটা ফেয়ার প্লে। পলিটিক্স ভেরি সিম্পল অ্যাকর্ডিং টু কার্ল স্মিথ, শত্রু মিত্র বিভাজন। তাহলে আপনি একটা মধ্যপন্থার রাজনীতি করতে চান, তাহলে যে কোনো ইডিওসেন্ট্রিক পলিটিক্যাল পার্টি আপনার শত্রু, আপনি গেলেন তার সাথে অ্যালায়েন্সে। এই অ্যালায়েন্সে যাওয়ার মধ্যে শুধু গেলেন অ্যালায়েন্সে তা না, তাকে আপনি ডিফেন্ড করলেন এন্টার পিরিয়ড জুড়ে, জোট পর হওয়ার পর থেকে এন্টার পিরিয়ড জুড়ে ডিফেন্ড করলেন। তো এইটা যেটা করছে আপনার শত্রু মিত্র বিভাজনের ভেদরেখার জ্ঞান যে আপনার না, এটা প্রকাশ করে দিয়েছে। এটা প্রকাশ করার মধ্যে দিয়ে আমি শেষ করি, তাহলে বোঝা যাবে। এটা উদাহরণ করার মধ্যে দিয়ে আপনি যে আসলে রাজনীতি করার যোগ্য না বা রাজনীতি বুঝেন না, এটা আক্কেলমান লোকের কাছে পরিষ্কার হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হইল আপনার লোকগুলো যে প্রক্রিয়া জিতে আসতেছে, সবার ক্ষেত্রে হয়তো বলা যাবে না, 2-1 জন বাদ দিলে বেশিরভাগ যে লোকগুলো যে প্রক্রিয়া জিতে আসছে, এটা বিশ্বাসযোগ্য প্রক্রিয়া না। এই বিশ্বাসযোগ্য প্রক্রিয়া রাজনৈতিক বোদ্ধাদের কাছে এক ধরনের বিশ্বাসের ঘাটতি আছে, প্রশ্ন উঠছে। আরেকটা স্থানীয় জনগণ, রাজনৈতিক বুদ্ধারা বাদ দিলাম, এরা কম বোঝা, এদের কথা ধরার দরকার নেই, কিন্তু স্থানীয় জনগণ যেই দেখেন আপনি বিজয়ী হচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ না, হইলে আপনি কোন প্রক্রিয়ায় বিজয়ী হচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনার প্রক্রিয়াটা বিশ্বাসযোগ্য কিনা, সেটা যদি না হয়, বিজয় তো হাসিনাও লাভ করছিল, হাসিনার কোনো নির্বাচনে ফেল করছিল, 3টা নির্বাচনে হাসিনা বিজয়ী হয়েছে না, তো লাভ হয়েছে কি? তা আজকে তার বংশের বাদে জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিজয় তো ইম্পর্টেন্ট না। ফলে আপনি যে বিজয়ের দিকে হাঁটলেন, নিজের রাজনীতি রক্ষা না করে নিজের রাজনীতি খাইয়া ক্ষমতার দিকে থাকার চেষ্টা করলেন, এটা আপনার রাজনৈতিক পরাজয়কে নিশ্চিত করেছে। ফলে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হলো এনসিপির রাজনীতি ফিনিশড, এটার কোনো ভবিষ্যৎ নেই। সংগঠন থাকতে পারে, লোকজন থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, পলিটিক্স যেটা মিন করে এটা নাই মানে নাই। একটি নতুন দল, এম এ আজিজ, আমি আপনার কাছে আসি। এই দলের অনেকেই গণঅভ্যুত্থানে ছিল এবং তারা ঝুঁকি নিয়েছে গণঅভ্যুত্থানের সময়, সেজন্য জনমানুষের তাদের প্রতি ভালোবাসাও ছিল। এরপরও এখন এই যে